আসসালামু আলাইকুম। গরিব ঘরের ছেলে গল্পের 10 নম্বর পর্ব। তো বেশি কথা না বলে গল্প শুরু করি। আমি বললাম, আঙ্কেল, আপনি আমার জন্য যা করছেন এই ঋণ আমি কি দিয়ে শোধ করব জানি না। আপনি শুধু আমাকে একটা থাকার জায়গায় দেননি, আমার মরে যাওয়া স্বপ্নগুলো আবার বাঁচিয়ে তুলেছেন। আঙ্কেল আমার কাঁধে হাত রেখে স্নেহ ভরা গলায় বললেন, পাগল ছেলে, ঋণ কেন বলতেছো? মানুষের যখন সামর্থ্য থাকে তখন অন্যকে সাহায্য করাটা তার দায়িত্ব। আমি তোমার মাঝে সম্ভাবনা দেখেছি বলেই পাশে দাঁড়িয়েছি। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো, সেটাই হবে আমার সবচেয়ে পাওনা। আঙ্কেল মুস্কি হেসে আমাদেরকে বিদায় জানিয়ে ওনার কাছে চলে গেলেন। আমি আর আরিশা এখন একাই ক্যাম্পাসের ভিতরে দাঁড়িয়ে আছি। আরিশা আমাকে নিয়ে আমাদের ক্লাসরুমের দিকে এগোতে লাগলো। তারপরে বলল, চলো, আজকে তোমার প্রথম ক্লাস, ভয় পেও না, আমি তোমার পাশে আছি সব সময়। ক্লাসরুমে ঢোকার সময় আমার পা দুটো একটু কাঁপতেছিল। শুধু মনে হলো আগের কলেজের মতো যদি আবার ঘটে। ভিতরে বসে অনেক ছেলে মেয়ে গল্প করতেছে, কেউ দামি ল্যাপটপ নিয়ে ব্যস্ত, কেউ আবার দল বেঁধে হাসাহাসি করতেছে। আরিশার পিছন পিছন আমি ক্লাসরুমে ঢুকলাম। ভিতরে ঢুকতেই এক মুহূর্তের জন্য পুরো ঘরটাই শান্ত হয়ে গেল। কয়েক জোড়া চোখ সরাসরি আমার দিকে তাকালো। আমার পরনে ছিল সেই পুরনো একটা ধোয়া সাদা শার্ট আর কিছুটা রংচটা প্যান্ট। বিশ্ববিদ্যালয়ে এই ঝকঝকা পরিবেশে নিজেকে বেশি বেমানান লাগতেছিল। আরিশা একটা ব্রিন্সের দিকে ইশারা করে বলল, রাকিব, তুমি ওই সিটটাতে বসো। আমি জড়সড় হয়ে আরিশা বসা সিটটার কাছেই বসলাম আর আরিশা আমার পাশের ব্রিন্সিতেই বসলো। কিন্তু বসার সাথে সাথেই পিছনের ব্রেঞ্চ থেকে একটা চাপা হাসির শব্দ শুনতে পেলাম। একটা ছেলে তার বন্ধুকে গুতা দিয়ে ফিসফিস করে বলল, কিরে, এটা কি ঢাকা ভার্সিটি নাকি সদরঘাট? এই মাল কোত্থেকে আসলো? ডিসাব দেখে মনে হচ্ছে তো কোনো গ্যারেজ থেকে সরাসরি এখানে ঢুকে পড়েছে। আশেপাশের আরো কয়েকজন খিলখিল করে হেসে উঠলো। আমার মাথাটা অপমানে নিচু হয়ে গেল, বুকের ভিতরটা ধক করে উঠলো। মনে মনে ভাবলাম, আবার কি সেই পুরনো দিনের পুরনো আবৃত্তি শুরু হয়ে গেছে? আরিশা শব্দটা শুনতে পেয়েছিল। ও সাথে সাথে ঘুরে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, সমস্যা কি তোমাদের? কারো পোশাক দেখে তাকে জাজ করার অধিকার তোমাকে কে দিয়েছে? ও এখানে মেধার জোরে ভর্তি হয়েছে, কারো দয়ায় নয়। পিছন থেকে একটা মেয়ে বলে উঠলো, আরে আরিশা, তুমি ওই খ্যাত ছেলেটার জন্য আমাদের সাথে ঝগড়া করতেছো? তোমার রুচি তো ভালোই জানতাম। আরিশা এবার আরো রেগে গেল। আরিশা বলল, রুচি আমার ঠিকই আছে, কিন্তু তোমাদের মানসিকতা এখন নিচু স্তরের। বিদ্যা অর্জন করতে এসেছো, আগে মানুষ হতে শেখো। কিন্তু আরিশা একা কতজনের সাথে লড়বে? ক্লাসের বেশ কয়েকজন ছেলে মেয়ে এবার দল বেঁধে হাসাহাসি শুরু করলো। কেউ কেউ তো আমার দিকে তাকিয়ে আর্ট চোখে ইশারা করতেছিল। আরিশা বারবার প্রতিবাদ করতেছিল, কিন্তু ওর গলার স্বর এই এত চিল্লাচিল্লির মধ্যে হারিয়ে যাচ্ছিল। তো এক পর্যায়ে চুপ করে আমার দিকে তাকালো। ওর চোখে আমার জন্য মায়া দেখলাম। পুরো ক্লাসটা আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো কাটলো। লেকচারের একটা শব্দ আমার কানে ঢুকলো না। শুধু মনে হচ্ছিল আমি এই দুনিয়ার মানুষই নয়। ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। দ্রুত পায়ে বের হয়ে একটা বটগাছে তলায় নির্জন ঘাসের কাছে গিয়ে বসলাম। ভিতরের কান্নাটা এবার আর ধরে রাখতে পারলাম না। বারবার মনে হচ্ছিল, কেন আমার ভাগ্যটা এমন? কেন পোশাক আর অভিজাতই মানুষের কাছে বড় পরিচয়? কিছুক্ষণ পর একটা নরম হাত আমার কাঁধের উপর পড়লো। তাকিয়ে দেখলাম আরিশা। ওর মুখটা ভীষণ। ও শান্ত গলায় বলল, রাকিব, প্লিজ মন খারাপ করো না। ওরা তোমাকে চেনে না বলেই এইসব কথা বলেছে। একদিন তোমার সাফল্যই ওদের মুখ বন্ধ করে দিবে। আমি নিচু স্বরে বললাম, আরিশা, আমি মনে হয় এখানে টিকতে পারবো না। এই পরিবেশ আমার জন্য না। আমার সেরা স্বপ্নগুলো জোড়া লাগাতে এসে নতুন করে অপমানিত হতে চাই না। আরিশা আমার হাঁটা ধরিয়ে বলল, খবরদার, এইরকম কথা আর কখনো মুখে আনবে না। যারা তোমাকে পোশাক দেখে বিচার করতেছে তারা আসলে শিক্ষিতই নয়, কেবল মানুষ নামে পশু। ওদের কাছে পোশাক যদি সব হয় তবে ঠিক আছে, চলো আমার সাথে। আমি অবাক হয়ে বললাম, কোথায় যাব আরিশা? এখন তো বাড়িতে যাওয়ার সময়। আরিশা বলল, অত প্রশ্ন করো না তো, আগে চলো আমার সাথে। বলেই আরিশা আমাকে প্রায় টেনেই গাড়িতে তুললো। গাড়ি চলতে শুরু করলো শহরের সব থেকে বড় এবং একটা বিশাল বড় শপিং মলের দিকে। গাড়ি থেকে নামার পর আমি সেই আবার বিশাল ভবনের দিকে তাকিয়ে থমথম খেয়ে গেলাম। আমি কাসুমাসু হয়ে বললাম, আরিশা, এখানে কেন? এই শপিং মলে তো আমার কোনো কাজ নেই। এখানে সব বড় লোকদের জিনিস। আমার যা পোশাক আছে তা দিয়েই চলে যাবে। প্লিজ আমাকে আর এখানে লজ্জিত করো না। আরিশা একটু রেগে আমাকে বলল, তুমি কি চুপ করবে? আজকে কোনো না শুনবো না। প্রতিদিন আমি তোমাকে অপমানিত হতে দেখতে পারবো না। বলেই আরিশা আমাকে নিয়ে একটা নামি দামি শপের মধ্যে ঢোকালো। সেখানে সেলসম্যানরা আমাদেরকে দেখে এগিয়ে আসতেই আরিশা তাদেরকে বলল, আমাকে যেন সেরা কিছু শার্ট প্যান্ট দেখানো হয়। আমি এখনই মুতির মতো দাঁড়িয়ে রইলাম। আরিশা নিজেই পছন্দ করে কয়েকটা সেট আর দামি জিন্স আর প্রিমিয়াম শার্ট আমার হাতে ধরিয়ে দিল। আমি বললাম, আরিশা, এগুলোর দাম অনেক বেশি, আমি এগুলো নিতে পারবো না। আরিশা আমাকে ধমক দিয়ে বলল, চেয়াল রুমে যাও তো জলদি। আমি বাধ্য হয়ে চেয়াল রুমে গেলাম। একে একে পোশাকগুলো পরে যখন আয়নার সামনে দাঁড়ালাম, আমি নিজেই নিজেকে চিনতে পারতেছিলাম না। দামি নেভি ব্লু শার্ট আর প্যান্টে আমাকে যেন সম্পূর্ণ অন্যরকম লাগতেছে। এরপরে আরিশা আমাকে নিয়ে গেল একটা দামি জুতার শপে। আমার সেই ছেঁড়া স্যান্ডেল গুলো বদলে সেখানে জায়গা করে নিল চকচকে লেদার শু। সবশেষে আরিশা আমাকে একটা দামি সেলুনে নিয়ে গেল। আরিশা
আরিশা বলল, এর হেয়ার স্টাইলটা আর লুকটা একদম চেঞ্জ করে দিন। ঘন্টাখানিক পর যখন আমি আয়নার সামনে দাঁড়ালাম, আমার চোখ ছানা বড়া, আমার উস্কো খুস্কো চুলগুলো সুন্দর করে সেট করা, ক্লিন শেড মুভ আর দামি পোশাকে আমাকে কোনো কর্পোরেটর অফিসার বা কোনো ধনী পরিবারের ছেলে মনে হচ্ছে। সেলুন থেকে বের হয়ে আরিশার কাছে যেতেই ও চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন মুগ্ধতা দেখা, বিস্ময় আর একটু যেন অন্যরকম ঝলক। সে যেন মুহূর্তের জন্য সবকিছু ভুলে গিয়ে মন্ত্রমুগ্ধের মতো আমার দিকে দেখতেছিল। তার মুখটা কেমন জানি ফ্যাকাশা হয়ে গেল। বুকের ভিতর হয়তো একটা মৃদু কম্পন অনুভব করলো সে, আর মনে মনে বলতেছে, আরে বাহ, এটাই কি সেই রাস্তার ভিক্ষা করা ছেলেটি? দারুণ লাগতেছে। এরকম লুক তো আমি তো ভাবতেও পারি নাই। সে যেন নিজের অজান্তেই আমার দিকে এক পা এগিয়ে আসলো। তার চাহনিতে একটা যেন তীব্র আকর্ষণ। একটু পরে সে নিজেকে সামলে নিল। তারপরে বলল, তোমাকে খুব ভালো লাগতেছে। এখন দেখি কে তোমাকে অপমান করে। আমি ধরা গলায় বললাম, আরিশা, তুমি কেন এগুলো করতেছো? আরিশা বলল, কারণ আমি তোমাকে সফল হতে দেখতে চাই, আমি তোমার পাশে থাকতে চাই। আমরা যখন শপিং মল থেকে বের হচ্ছিলাম, তখন দেখলাম আশেপাশের অনেক মেয়ে আমার দিকে আট চোখে তাকাচ্ছে। যে আমি কিছুক্ষণ আগে নিজেকে তুচ্ছ ভাবতেছিলাম, তার মানে এখানে মানুষের জীবনের চেয়ে পোশাকের মূল্য অনেক বেশি। গাড়িতে ফিরতে ফিরতে আমি কেবল জানালার বাহিরে তাকিয়ে ভাবতেছিলাম, একটা মানুষের বাহিক রূপ বদলে গেলে পৃথিবীর দৃষ্টিভঙ্গি কতটা বদলে যায়। আরিশা গাড়ি ড্রাইভ করতে করতেই মাঝে মাঝেই আট চোখে আমার দিকে তাকাচ্ছিল আর আপন মনে হাসতেছিল। প্রায় আধা ঘন্টা পর বাড়িতে পৌঁছে যখন ড্রয়িং রুমে পা রাখলাম, আঙ্কেল আর আন্টি তখন সোফায় বসে চা খাচ্ছিলেন। আমি ভিতরে ঢুকতেই তারা দুজনেই বেশ অবাক হয়ে তাকালেন। আঙ্কেল চশমাটা নাকের উপর ঠিক করে আমার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, ইয়েস, কাকে খুঁজতেছেন? আরিশা পাশ থেকে খিলখিল করে হেসে উঠল। সে আমার পিঠে একটা ধাক্কা দিয়ে আঙ্কেলের সামনে নিয়ে গেল। তারপরে বলল, বাবা, ভালো করে দেখো তো চিনতে পারো কিনা। আন্টি এবার সোফা থেকে উঠে আমার কাছে আসলেন। তিনি বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন, ওমা, এ তো আমাদের রাকিব। এ কি রে আরিশা, এ কি পরিবর্তন! বিশ্বাসই হচ্ছে না ও সেই সকালের ছেলেটা। আঙ্কেল হেসে দিয়ে বলল, আরে তাই তো, সত্যি ওকে চেনা যাচ্ছে না। আরিশা, তুমি তো জাদুর কাঠি চালিয়ে দিয়েছো। রাকিব, তোমাকে কিন্তু খুব স্মার্ট লাগতেছে। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম, আঙ্কেল, আসলে আরিশা জোর করলো তাই আর কি। আন্টি বলল, ভালোই করেছো। মানুষের ব্যক্তিতে পোশাকের একটা পরিবর্তন আছে বাবা, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আমি বললাম, ধন্যবাদ আন্টি। আন্টি বলল, যাও তোমরা ফ্রেশ হও, আমি খাবার দিতেছি। তারপরে আরিশা নিজের রুমে আর আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে আন্টি আমাদেরকে খেতে দিলেন। খাওয়া শেষ করে আবার যে যার রুমে চলে আসলাম। বিকেলে আমি আমার ঘরে বসে ক্লাসের একটা বই পড়তেছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ালো আরিশা। ও নিজের ড্রেস বদলে ফেলে হালকা একটা কামিজ পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া। ওকে দেখে মনে হচ্ছিল কোনো এক সন্ধ্যার পরী। রুমে আসতে আসতে আরিশা বলে উঠলো, কি ব্যাপার, পড়ার পোকা কি এখন থেকেই মাথায় ঢুকলো? আমি বললাম, না, এমনি ওই আর কি। আরিশা বলল, ঠিক আছে, এখন আর পড়তে হবে না, চলো বাহিরে যাব। আমি বললাম, বাহিরে? কিন্তু কিছুক্ষণ আগেই তো ফিরলাম। আরিশা, আবার কোথায় যাবে? আরিশা বলল, উফ রাকিব, চলো লেকের পারে গিয়ে একটু ফুচকা খাবো। আমি বললাম, কিন্তু আরিশা, আমি মানে আমার ভালো লাগছে না, কালকে তো আবার ক্লাস আছে। আরিশা চোখ রাঙিয়ে বলল, কোনো কথা হবে না, আমি বলেছি যেতে হবে মানে যেতে হবেই, না হলে আমি কিন্তু রাগ করব। আমি আর না বলতে পারলাম না। আমি সেই ওর আদরের ধমকের কাছে হার মারলাম। তারপরে বললাম, আচ্ছা ঠিক আছে, যাব। আরিশা বলল, থ্যাংক ইউ, এখন রেডি হয়ে নাও। আমি বললাম, ওকে, তুমি বাহিরে ওয়েট করো, আমি ড্রেস চেঞ্জ করে আসতেছি। আরিশা বলল, ওকে বলেই আরিশা চলে গেল। তারপরে আমি ফ্রেশ হয়ে এসে একটা শার্ট আর একটা টাইট জিন্স প্যান্ট পরে রেডি হয়ে গেলাম। বাহিরে এসে আরিশার সামনে এসে দাঁড়ালাম। আরিশা বলল, অনেক সুন্দর লাগতেছে তোমাকে। আমি বললাম, তোমাকেও। আরিশা বলল, তাহলে যাওয়া যাক। আমি বললাম, তারপরে আমরা বের হলাম। লেকের পারে পৌঁছাতেই পরন্ত বিকেলের সোনালী আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। লেকের পারে প্রচুর মানুষের ভিড়, কিন্তু আমাদের দুইজনের মধ্যে যেন এক অদ্ভুত নীরবতা কাজ করতেছিল। আমরা রেলিং ধরে হাঁটতেছিলাম। হঠাৎ আরিশা বলে উঠল, জানো রাকিব, আজ শপিং মলে যখন তোমাকে সেলুন থেকে বের হতে দেখলাম, আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম। আমি একটু হেসে বললাম, কেন, খুব খারাপ লাগতেছিল বুঝি? আরিশা থেমে গিয়ে বলল, ধুর বোকা, খারাপ না, বরং ভাবতেই পারিনি তুমি এত হ্যান্ডসাম। মানে ওই মলিন পোশাকের নিচে যে এমন একজন লুকানো ছিল, সেটা আগে বুঝিনি। আমি চুপ করে রইলাম। হঠাৎ একটা ছোট ছেলে দৌড়ে যাচ্ছিল আমাদের পাশ দিয়ে। ও আমাকে ধাক্কা দিতেই আমি ভারসাম্য হারিয়ে আমি প্রায় আরিশার উপর পড়েই যাচ্ছিলাম। নিজেকে সামলাতে গিয়ে আমি আরিশার দুই কাঁধে শক্ত করে ধরলাম। আরিশাও তাল সামলাতে না পেরে আমার খুব কাছাকাছি চলে আসলো। মুহূর্তের মধ্যে আমাদের শ্বাস প্রশ্বাস যেন এক হয়ে যাচ্ছিল। ওর চুলের মিষ্টি সুবাস আমার নাকে এসে ধাক্কা দিল। আমি তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বললাম, আই এম সরি আরিশা, আমি আসলে ব্যালেন্স করতে পারিনি। আরিশা মুখ নামিয়ে খুব নিচু স্বরে বলল, ইটস ওকে, তুমি অত কাঁপতেছো কেন? আমি তো বাঘ নই। আমাদের দুজনের মধ্যে এখন আমরা দুজনেই নীরবতা পালন করতেছি। আরিশার গাল দুটো লজ্জা লাল হয়ে গেল। আমি হাত সরিয়ে নিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালাম। দুজনে
শুনেই উল্টো দিকে মুখ ফিরিয়ে কিছুক্ষণ চুপ রইলাম। আমি মনে মনে ভাবলাম এটাই হয়তো মিহি আর আরিশার পার্থক্য, যে আমাকে অহংকারের বশে অপবাদ দিল আর একজন সম্পূর্ণ বিপরীত মানুষ, মনে কোনো বিন্দু পরিমাণ অহংকার নাই আর আমাকে খুব ভালো করে বোঝে। কিছুক্ষণ পর আমি মুখ ফুটে বললাম, আরিশা চলো ফুচকা খাই। আরিশার লজ্জা এখনো কাটেনি, তাই লাজুক হেসে আমাকে বলল, চলো। কিছুক্ষণ পর আমি আবার বললাম, আরিশা একটা কথা বলবো। আরিশা বলল, বলো। আমি বললাম, এই যে তুমি আমার জন্য এত কিছু করতেছো, আমার না নিজেকে খুব অপরাধী মনে হয়, আমার তো দেওয়ার মতো কিছুই নাই। আরিশা বলল, কে বললো নাই? তুমি আমার পাশে আসো না? বন্ধু মানেই তো জাস্ট পাশে থাকা হয়, তুমি তো আসোই, এটাই অনেক। আমরা যখন ফুচকা খাচ্ছিলাম আরিশা বারবার আমার দিকে তাকিয়ে হাসতেছিল, ও যেন আমাকে আবার নতুন করে আবিষ্কার করতেছিল। সন্ধ্যার আলো আধারে যখন লেকের পানি ঝকঝক করতেছিল, তখন আমার মনে হলো হয়তো জীবনের সব হারানোর পালঙ্কগুলো আবার ফিরে পাওয়া সম্ভব যদি পাশে এমন একজন মানুষ থাকে। ফুচকার বিল আরিশায় পে করলো। তখন ফুচকাওয়ালা বলল, ম্যাডাম আপনি তো একাই ফুচকা খেতে আসেন, আজকে স্যারকে নিয়ে এসেছেন, খুব ভালো লাগতেছে। ম্যাডাম আপনাদের দুইজনকে অনেক সুন্দর মানিয়েছে। ফুচকাওয়ালার কথা শুনে আরিশা ভ্যাকাচাকা হয়ে পড়লো। আরিশা আমার দিকে তাকালো, আমি আরিশার দিকে একটু তাকিয়ে নিচের দিকে তাকালাম। আরিশা শুধু ফুচকাওয়ালাকে ধন্যবাদ দিয়ে বিল পে করে সেখান থেকে চলে আসলাম। এখন খোলা রাস্তায় আমি আর আরিশা হাঁটেছি। হঠাৎ তো এভরিওয়ান, নেক্সট পার্ট দেখার জন্য সবাই একটু বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে দিও। আর গল্পটি কেমন লাগতেছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট বক্সে জানাই দিও। ধন্যবাদ।